এখানে রাম আর সীতা, এখানে লক্ষণ নেই। আমরা চলে এসেছি মহারাজা কৃষ্ণচন্দ্রের এলাকায়। আলস্যের চাদর মুড়ি দিয়ে সূর্যটাকে নতুন করে চেনা যায় শীতকালে, কিন্তু গা ঝাড়া দিয়ে বেরিয়েছে শিয়ালদা থেকে সকাল 9:58 গেদে লোকালে উঠে পড়লাম। আমরা নামবো মাঝদিয়া স্টেশনে। আমাদের অতিক্রম করতে হবে 32টা স্টেশন, দূরত্ব 105 কিলোমিটার। ট্রেন ফেয়ার 30 টাকা। আজ 5ই জানুয়ারি 2026, বছরের প্রথম সোমবার। আপনাদের নিয়ে যাচ্ছি এক অখ্যাত জায়গার বিখ্যাত শৈবধামে। আপনি যতই অমিতাভ বচ্চনের মতো লম্বা হন না কেন, এই শিবের কাছে আপনাকে জয়ভাদুরীর মতোই লাগবে। মাটিতে দাঁড়িয়ে আপনি বাবার মাথায় জল ঢালতে পারবেন না, মানে আপনি তো নাগালই পাবেন না। ট্রেন রাইট টাইম, দুপুর 12:45 পৌঁছে গেলাম মাঝদিয়া। এখানে নলেন গুড় খুব বিখ্যাত। এখানে গুড়ের হাট বসে। হাতে সময় থাকলে আপনার সামনে রস জ্বালিয়ে খাঁটি গুড় বানিয়ে দেবে। সামনে গুড় তৈরি করালে 1 কেজি গুড় 350-400 টাকা পড়বে। স্টেশনের সামনে থেকে টোটো, অটো সব পাওয়া যায়। একটা টোটো ধরে আমরা চললাম চূর্ণীঘাট। 2-2.5 কিলোমিটার হবে। টোটো ভাড়া 15 টাকা। ওরে বাস, এই যে বিশাল বাঁশের সাঁকো, এই সাঁকো আমাদের পার করে ওপার যেতে হবে। অসাধারণ সুন্দর প্রকৃতি যেন রূপের ডালিনী আমাদের জন্যই অপেক্ষা করছিল। শুভক্ষণে দুর্গাসরী নৌকা দিল ছাড়ি, দাঁড়ায় রইল ঘাটে যত কুলো নারী। অশ্রু চোখে হেমন্তের প্রভাত শিশিরে ছল ছল করে গ্রাম চূর্ণী নদী তীরে। এই সেই চূর্ণী নদী, দেবতার গ্রাস, রবীন্দ্রনাথ ঠাকুর। দেখুন আপনারা চূর্ণী নদী, এই সেই চূর্ণী নদী। মাথাভাঙা নদীর শাখা নদী হিসাবে উৎপন্ন হয়ে রানাঘাট শহরের মধ্য দিয়ে প্রায় 56 কিলোমিটার অতিক্রম করে শিবপুর ঘাটের কাছে ভাগীরথী নদীতে মিশে গেছে। মনে পড়ে যাচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই যুগান্তকারী কবিতা সাঁকোটা দুলছে। সাঁকোটার কথা মনে আছে আনোয়ার? এত কিছু গেল, সাঁকোটা এখনো আছে। সাঁকোটা দুলছে, এই আমি তোর কাছে। আর আমার শুধু মনে হচ্ছে চূর্ণী নদীটা বোধহয় 2 বাংলার সাঁকো। যাই হোক, আমাদের সাঁকো কিন্তু সত্যিই দুলছে। সাঁকোটা দড়ি দড়া দিয়ে বাঁধা। এই দড়ি যদি কোনো ক্রমে ছিঁড়ে যায় তাহলে চূর্ণী গর্ভে সলিল সমাধি। যাই হোক, কোনো ক্রমে এই সাঁকো দিয়েই অপর পাড়ে এলাম। অপর পার থেকে সাঁকোটিকে একবার দেখুন। এই পাড়েই শিবনিবাস। ওই যে দেখা যাচ্ছে বুড়ো বটগাছ, ওর পাশ দিয়েই আমাদের যেতে হবে। চূর্ণী শব্দটা এসছে চোরনি। চোরনি অর্থাৎ মহিলা চোর। এই থেকে চূর্ণী কথাটির উৎপত্তি হতে পারে, অথবা ভাঙা মাথা। যেহেতু মাথা ভাঙা থেকে চূর্ণী নদীর উৎপন্ন হয়েছে, সেই জন্য ভাঙা মাথা থেকেও চূর্ণী শব্দটা আসতে পারে। এই শেডের তলা দিয়েই যেতে হবে শিবনিবাস। প্রথমেই পড়ল চূর্ণী রিসর্ট। ওই তো ম্যানেজার বাবু, যাই একটু কথা বলে নি। এটা হচ্ছে চূর্ণী রিসর্ট। চূর্ণী রিসর্ট শিবনিবাস মন্দিরের, শিব মন্দিরের পাশে চূর্ণী রিসর্ট। এখানে আমাদের রুম আছে। আমাদের রুম রেন্ট আছে হচ্ছে 2000 টাকা আছে 24 ঘন্টার জন্য। আবার কটেজ আছে 2500 টাকা 2 বেডের রুম, আর 4 বেডের রুম আছে 3500 টাকা। এবং আমাদের এখানে বিয়ে, অন্নপ্রাশন থেকে আরম্ভ করে সমস্ত সামাজিক ক্রিয়া এখানে সম্পন্ন করা যায়। এবং পার্ক আছে আমাদের। পার্কে পিকনিক স্পট হিসাবে আমরা ভাড়া দিই। পিকনিক স্পট 20 জনের হেডে 2000 টাকা ভাড়া নিই আমরা। আমাদের এই মানে টোটাল অবস্থা হচ্ছে, আমাদের এখানে যা রুম আছে অ্যাট এ টাইম হচ্ছে 57 জনের অ্যাকোমোডেশন আমরা দিতে পারি। আর খাওয়া দাওয়ার জন্য কি ব্যবস্থা আছে? খাওয়া দাওয়ার জন্য এখানে আমাদের হচ্ছে প্যাকেজ আছে। ম্যানেজার বাবু যেটা বললেন, 800 টাকা করে প্যাকেজ। ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার। ব্রেকফাস্টে থাকবে ছোলার ডাল, লুচি, ডিম সেদ্ধ, মিষ্টি। লাঞ্চে রুই অথবা কাতলা, ডাল, সবজি, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। ইভিনিং স্ন্যাক্সে চা অথবা কফি এবং চিকেন পকোড়া। ডিনারে থাকবে চিকেন, রুটি বা লুচি এবং একটা সবজি। ফোন নম্বর আমি এই ভিডিওর শেষে স্ক্রিনে দিয়ে দেবো, আর ডেসক্রিপশন বক্সেও থাকবে।
দোলনা, দোলনা পেয়ে গেছি। দোলনাগুলো শুতে খুব ইচ্ছা করছে। এটা চূর্ণী রিসর্ট। চলুন একটু দোলনায় মজা নিই। চূর্ণী রিসর্টটা কিন্তু খুব সুন্দর। এখানে এলে এই রিসর্টটাই একটু দেখবেন, থাকতেও পারেন, সেটা আপনাদের চয়েস, কিন্তু রিসর্টটি অবশ্যই ঘুরে দেখবেন। এন্ট্রি ফি মাত্র 30 টাকা। পৌঁছে গেছি মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজত্ব ক্ষেত্রে। মহারাজা কৃষ্ণচন্দ্র 1728 থেকে 1784 পর্যন্ত নদিয়া, কৃষ্ণনগর এবং তৎসংলগ্ন এলাকার রাজা ছিলেন। সেই সময় বর্গী আক্রমণ নদিয়ায় হওয়ার খুব আশঙ্কা ছিল এবং সেই সময় কৃষ্ণচন্দ্র স্বপ্নে আদেশ পান শিবের। মহাদেব আদেশ দেন যে 108 শিব মন্দির প্রতিষ্ঠা করার, তাহলে এই অঞ্চলে আর বর্গী আক্রমণ হবে না। তখন মহারাজা কৃষ্ণচন্দ্র শিবের আদেশ মতো এই এলাকায় মন্দির প্রতিষ্ঠা করেন। এই সেই মন্দির আপনারা পেছনে দেখতে পাচ্ছেন। এই মন্দির হলো রাজরাজেশ্বর মন্দির। এছাড়াও আরো অনেক মন্দির মহারাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠা করেন। চলুন আমরা ঘুরে দেখি। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसंतम हृदयारविंदे भवम भवानी सहितम नमामि। এখানে দুটি শিবের মন্দির আর একটি রামসীতার মন্দির আছে। রাজরাজেশ্বরের মন্দিরটি তৈরি হয় 1754 সালে, অর্থাৎ পলাশীর যুদ্ধের ঠিক 3 বছর আগে। এই শিবকে অনেকে বুড়ো শিবও বলেন। শিবনিবাস শব্দের অর্থ হলো শিবের আবাসস্থল, অর্থাৎ শিব এখানে বাস করেন। আমরা গর্ভগৃহে প্রবেশ করলাম, করে অবাক হয়ে গেলাম। কৃষ্ণচন্দ্রের সময় এটিই ছিল এশিয়ার উচ্চতম শিবলিঙ্গ। এত উঁচু শিবলিঙ্গ আমি কিন্তু এর আগে দেখিনি। সিঁড়ি দিয়ে উঠে মহাদেবের মাথায় জল ঢালতে হয়। অসংখ্য ভক্ত সুশৃঙ্খলভাবে লাইন দিয়ে বাবার অর্চনা করছে। বাবার শরীর দিয়ে যেন দুটি ঠিকরে বেরোচ্ছে। বাবা এখানে চিন্ময় রূপে বিরাজমান। চারিদিকে একটা ভাবগম্ভীর পরিবেশ। শিবনিবাসের প্রধান পুরোহিতকে পাওয়া অত্যন্ত দুষ্কর। তিনি একজন প্রাজ্ঞ ব্যক্তি। তাকে যদি পাওয়া যায় তাহলে অনেক নতুন তথ্য আপনাদের সামনে আলোকপাত করতে পারবো। এরকম যখন ভাবছি তখন বাবাই প্রধান পুরোহিতের সঙ্গে আমাকে সাক্ষাৎ করিয়ে দিলেন। আমরা আমাদের মাঝখানে পেয়ে গেছি স্বপন ভট্টাচার্য মহাশয়কে, যিনি মন্দিরের প্রধান পুরোহিত। তার কাছে আমরা শুনে নেব এই মন্দিরের ইতিহাস। বলুন ঠাকুর। নমস্কার। যখন নদিয়াধিরাজ কৃষ্ণচন্দ্র শুনলেন যে চারিদিকে বর্গী হাঙ্গামা হচ্ছে, তখন ওনার ফ্যামিলি নিয়ে উনি খুব চিন্তায় পড়েছিলেন। তখন এই অজপাড়াগায়ে উনি কৃষ্ণনগরের রাজপ্রাসাদ ছেড়ে এখানে এসেছিলেন। এখানেও রাজপ্রাসাদ করেছিলেন। তারপর এখানে আসার পর উনি বর্গীদের যারা আর কি, ওরা শৈব তো মারাঠা, ওদের ইষ্টদেবতা শিব, তার জন্য এখানে উনি শিব প্রতিষ্ঠা করলেন। এবং এই শিবে ওনার যে প্রথমা মহর্ষি, তার মঙ্গলের জন্যে এই কষ্টি পাথরের 9 ফুট উচ্চতা শিবের প্রতিষ্ঠা করলেন। আর শিবের নাম ছিলেন রাজরাজেশ্বর, কেননা ওনাদের রাজপ্রাসাদে কৃষ্ণনগরে এখনও পূজিত হচ্ছেন শ্রী শ্রী দুর্গা মা, তার নাম রাজরাজেশ্বরী, তার জন্যে পুরুষ প্রকৃতির। তারপরে ওনার দ্বিতীয় মহর্ষির মঙ্গলার্থে পাশে আর একটা শিব করেছেন, ওই শিবের নাম রাজ্ঞীশ্বর। ওই বছরই ওনার মঙ্গলের জন্যে এই রামসীতা মন্দিরে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা প্রতিষ্ঠা করলেন শ্রী শ্রী রামসীতা। এই হচ্ছে প্রতিষ্ঠার কারণ। এখানে মেলা হয়? হ্যাঁ, মেলা এখানে সে মন্দির প্রতিষ্ঠাকালে যে ভীম একাদশী আগামী দিনে আসছে, ভীম একাদশী মাঘ মাসে হয়। ওই দিনকে মেলা হয় 18 দিনের। একাদশীতে মেলা শুরু হচ্ছে, শিবরাত্রিতে শেষ হচ্ছে 18 দিন।
দিন রাত সর্বক্ষণ? না, 9টার পর রাতে বন্ধ হয়ে যায়। রাতে এখানে কি প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ, প্রসাদ ব্যবস্থা আগের থেকে আমার মন্দিরে যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন করলে ব্যবস্থা হয়। 2 দিন আগে ফোন করতে হবে। আমরা রাম সীতার মন্দির সম্বন্ধে কিছু জেনে নেব পুরোহিত মহাশয়ের কাছে। এই যে রামসীতা, এই রামসীতা কিন্তু এখানে রাম আর সীতা, এখানে লক্ষণ নেই। পরে আমরা হনুমানজি বিগ্রহ করেছি, কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্র এটা কেন করলে এর সম্বন্ধে কোনো ইতিহাসে পাইনি আমরা। এটা আচ্ছা। বিরল রামসীতা মন্দির, এরকম দেখা যাবে না। রাম আর সীতা, লক্ষণ নেই। লক্ষণ নেই। এবার এর মধ্যে একটা ব্যাপার আছে, রামজি বসে আছেন পদ্মাসনে, আর সীতা মা দণ্ডায়মানা, মানে দাঁড়িয়ে আছেন। এটাও একটা অন্যরকম ব্যাপার। এটা মন্দিরের বিশেষত্ব। অবশ্যই, অবশ্যই, সবাই এ কথাই বলেন। এই মহাদেব রাজরাজেশ্বর শিবলিঙ্গের মতো অত উঁচু না হলেও অনেক উঁচু। এখানে শিবের মাথায় জল ঢালার জন্য সিঁড়ি আছে। এই মহাদেবকে দর্শন করে শরীর যেন কেমন একটা অবশ হয়ে গিয়েছিল। এখানকার মহাদেব সত্যিই ভীষণ জাগ্রত, তা অনুভব করলাম। একটা কথা জানিয়ে রাখি, আপনারা যদি প্রসাদ পেতে চান তাহলে 9732726321 এই নাম্বারে 2 দিন আগে ফোন করবেন। এখানে একাদশীর দিন অন্নপ্রসাদ কিন্তু দেওয়া হয় না, অন্যরকম প্রসাদ পাবেন আপনারা। আরেকটি ঘটনা জানিয়ে রাখি, শিবনিবাসে স্বাধীনতা দিবস কিন্তু 15ই আগস্টের পরিবর্তে 18ই আগস্ট হয়। কারণ দেশভাগের সময় শিবনিবাস পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশের অংশ হয়ে যায়। 1947 সালের 17ই আগস্ট এই গ্রামটি পুনরায় আবার ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয় এবং গ্রামবাসীরা 18ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। মহাদেবের ধামে আপনাকে ঘুরিয়ে আনার দায়িত্ব আমাদের। ওম নমঃ শিবায়।